আসসালামু আলাইকুম। কোভিডটেক বাংলা এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আপনারা আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে আমি মোহাম্মদ ইসলামুল কবির আপনাদের জন্য নিয়ে আসলাম রসায়নের আপনারা যারা ভোকেশনাল শাখায় 2022 সালে পরীক্ষা দিবেন, আপনাদের শর্ট সিলেবাসে একটি অধ্যায় আছে পর্যায় সারণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছিলাম, একটি নির্দেশনা দিয়েছিলাম, যেখানে বলেছিলাম রসায়নে কিভাবে আপনারা A+ পেতে পারেন। তো সেই ভিডিওর লিংকটাও আজকে এই ভিডিওতে দিয়ে দিব, আপনারা ওটা দেখে নেবেন কোন কোন চ্যাপ্টার কিভাবে পড়লে A+ পেতে পারেন। সেখানে আমি সবচেয়ে জোর দিয়েছিলাম পর্যায় সারণী এই অধ্যায়টি, কারণ এই অধ্যায়টি থেকে আমি মনে করছি 3টি প্রশ্ন আসবেই, যেখানে আপনাদের কিন্তু 3টি অ্যান্সার করতে হবে। প্রশ্ন 3×5 15 মার্কের অ্যান্সার করতে হবে। সেই ক্ষেত্রে এই অধ্যায়টা যদি আপনি ভালো করে পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 15 মার্কস একটা অধ্যায় থেকে অ্যান্সার করতে পারছেন। তো আমরা এই অধ্যায়টা আজকে আলোচনা করব এই কারণে, আপনারা অনেকেই কমেন্ট করেছেন, আমি ওই ভিডিওতে দেখিয়েছিলাম এই অধ্যায়ের কোন কোন টপিকগুলো পড়লে আপনি গ এবং ঘ নম্বর প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। আর ক খ এর জন্য পুরো অধ্যায়টাই প্র্যাকটিস করতে হবে। এছাড়া আমি ক খ এর জন্য আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম, ক নম্বরের সুপার সাজেশন এবং খ নম্বরের সুপার সাজেশন। সেগুলো যদি দেখে নেন তাহলে কিন্তু আপনার ক এবং খ কমন পড়বে। শিক্ষার্থীবৃন্দ, আজকে রসায়নের এই পর্যায় সারণী অধ্যায়টা শুরু করব। শুরু করার আগে বলি, যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সাথে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এই কারণেই এত সুন্দর সুন্দর সুপার সাজেশন এবং বেসিক ক্লাসগুলো সবার আগে যেন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। শিক্ষার্থীবৃন্দ, ক্লাস যদি ভালো লেগে থাকে, কথাগুলো যদি সুন্দর হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চলুন শুরু করি। তো পর্যায় সারণী এই অধ্যায়টায় আমরা আজকে যে টপিকগুলো শিখবো সেটি হচ্ছে অবস্থান নির্ণয়। কিসের অবস্থান নির্ণয়? এটি হচ্ছে মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। পর্যায়বৃত্ত ধর্ম মনে হচ্ছে একটি বিষয়, আসলে একটি বিষয় নয়। পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে কয়েকটা টপিক আছে, আমরা আজকে দেখব। এরপর আছে মৌলের বিশেষ নাম। কিসের বিশেষ নাম? মৌলের বিশেষ নাম। তো পর্যায়ে যে প্রথম টপিকটা আছে পর্যায় অবস্থান নির্ণয়, মৌলসমূহের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। সেই অবস্থান নির্ণয় শিখতে হলে আপনাদের একটি বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস ছাড়া কিন্তু আপনি পরমাণুতে অবস্থান নির্ণয় করতে পারবেন না। সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করতে হলে আমি ইলেকট্রন বিন্যাস কিভাবে করা যায় এরকম একটি ভিডিও এর আগে আপলোড করেছিলাম, সেই ভিডিওর লিংকটাও এই ভিডিওতে দিয়ে দিব। আপনারা ইলেকট্রন বিন্যাসটা দেখে দিবেন, তাহলে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় আপনাদের একেবারে পানির মতো সহজ হয়ে যাবে, একবার ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে দেখেন, আমরা যদি অবস্থান নির্ণয় একটু দেখি, প্রথমে আমরা অবস্থান নির্ণয় টোটাল 4টা রুলস আছে। এক নাম্বার রুলস হচ্ছে পর্যায় নির্ণয়। দেখেন, পর্যায় নির্ণয় শুধু একটাই রুলস, এটা একটু মনে রাখবেন। মনে করেন আমরা সোডিয়াম একটা নিলাম, সোডিয়ামের ইলেকট্রন প্রোটন আছে 11টা। ইলেকট্রন বিন্যাস করছি, একটু খেয়াল করবেন। 1s2 2s2 2p6 3s1। এখন দেখেন এই ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হলো। যারা আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন ইলেকট্রন বিন্যাসের উপরে, তারা অবশ্যই বুঝতে পারছেন যে এখান থেকে এটা কিভাবে হলো। হ্যাঁ, তো এখানে 1s2 2s2 2p6 3s2 এটা ইলেকট্রন বিন্যাসের একটা নিয়ম আছে, সেটা আপনারা আমি ভিডিও লিংক দেব, দেখে নেবেন। এখানে এই 1টা হচ্ছে প্রধান শক্তি স্তর, 2টা হচ্ছে প্রধান শক্তি স্তর, 3টা হচ্ছে প্রধান শক্তি স্তর। তো ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা যে স্তরে যাবে, সর্বশেষ ইলেকট্রনটা যে স্তরে প্রবেশ করবে, যেমন সর্বশেষ ইলেকট্রন একটা কোন স্তরে প্রবেশ করছে? 3 নম্বর কক্ষপথে প্রবেশ করেছে। তো যেহেতু 3 নম্বর কক্ষপথে প্রবেশ করছে, তাহলে এই মৌলের পর্যায় সংখ্যা হবে 3। পর্যায় সংখ্যা হবে 3। আবার বলছি, ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে স্তরে যাবে, যে অরবিটে প্রবেশ করবে, যে প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে, তার সংখ্যা হচ্ছে পর্যায় সংখ্যা। এটা হচ্ছে একটাই রুলস পর্যায় বের করা। তো আমরা পর্যায় সারণী ইতিমধ্যে দেখেছি, বেসিক ক্লাসে এরকম অনেকগুলো ছক থাকে আমরা দেখেছি। তো এই দিকে যে সারিগুলো থাকে সেগুলোকে বলা হয় পর্যায়, আর এদিকে যেগুলো থাকে এগুলোকে বলা হয় গ্রুপ। তো এইদিকে কত নম্বর 1 2 3 এই সিরিয়ালে কত নম্বরে কোন মৌল পড়বে সেটা হচ্ছে পর্যায় সংখ্যা, আর এইদিকে কোন ঘরে পড়বে সেটা হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয়। তো আমরা দেখলাম পর্যায় 3 এ পড়েছে, তাহলে 1 2 3 এই 3 নম্বর পর্যায়ে এই সোডিয়াম আছে। এখন আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করব। গ্রুপ সংখ্যা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে 3টা, একটু খেয়াল করেন। গ্রুপ সংখ্যা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে 3টা। আমরা
গ্রুপ সংখ্যা নির্ণয় করব, গ্রুপ সংখ্যা নির্ণয়। আরেকটা বিষয় আপনাদের একটু বলে রাখি, এই অবস্থান নির্ণয় 100% আপনার পরীক্ষায় আসবে। 100% ধরে রাখেন অবস্থান নির্ণয় থেকে গতে প্রশ্ন আসবেই, কনফার্ম দুটো প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন আর পাবেনই আপনি যে গ নম্বরের জন্য, সেক্ষেত্রে এটা আপনার শিখতেই হবে। হ্যাঁ, এখন সোডিয়ামের পর্যায়ে যদি আমি গ্রুপ যদি নির্ণয় করতে চাই, দেখেন 1s2 2s2 2p6 আর ছিল কি 3s1। যদি কখনো এই s না s s s এগুলোকে বলা হয় অরবিটাল, এগুলোকে বলা হয় অরবিটাল, আর এই p অরবিটাল, কিন্তু 3 নম্বর যে স্তর প্রধান শক্তি স্তর এগুলোকে বলা হয় অরবিট। প্রধান শক্তি স্তর অরবিট, প্রধান শক্তি স্তরকে যে ভাগে ভাগ করা হয়েছে ওগুলোকে বলা হয় অরবিটাল। তাহলে 1 নম্বর শক্তি স্তর একটা ভাগে ভাগ করছে, 2 নম্বর দুটি ভাগে, যে 2s 2p দুটি ভাগে, আর 3 নম্বরটা তিনটি ভাগে ভাগ করছে। আমরা ওখানে এখন আসি নাই। এই ইলেকট্রনটা এসে গেছে না সর্বশেষ ইলেকট্রন, যদি সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে যায়, তাহলে s অরবিটালে যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা। এক কথায় s অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে তার সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা। তাহলে এখানে s অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? একটা, তাহলে একটা হচ্ছে গ্রুপ সংখ্যা, এক হচ্ছে গ্রুপ। তার মানে সোডিয়ামের গ্রুপ হচ্ছে কত? 1। আপনারা একটু বই মেলাবেন, সোডিয়াম আমরা তখন পর্যায় বের করলাম 3 এবং গ্রুপ বের করলাম কত? 1। তার মানে 1 নম্বর গ্রুপে পর্যায় 3 নম্বরে সোডিয়াম অবস্থিত। বুঝতে পেরেছেন? এখানে আবার বলছি, ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রন যদি s এ যায়, s ও অরবিটালে যে কোনো ইলেকট্রন থাকবে তার সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা। এখন দেখেন, এটা হচ্ছে 1 নম্বর রুলস, গ্রুপ নির্ণয় করা। এখন যদি 2 নম্বরে যায়, আমরা মনে করেন অ্যালুমিনিয়াম নিলাম, অ্যালুমিনিয়াম 30, ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 3s 1s2 এখানে 2p6 3s2 3p1। একটু খেয়াল করেন, অ্যালুমিনিয়াম 13টা, 2টা 4টা 6টা 10টা আর 3টা 13টা। এখন এগুলো তো চলে গেছে। এই ইলেকট্রন সর্বশেষ স্তর কত? তার 3 না? এটাও 3s এটাও 3p, তার মানে 3 নম্বর কক্ষপথ। এই 3 নম্বর কক্ষপথে তার ইলেকট্রন আছে কয়টা? s এ আছে 2টা আর p তে আছে কয়টা? একটা। তাহলে কয়টা হলো? 3টা। তার মানে h আর p, s প্লাস p, এখানে যে কয়টা ইলেকট্রন থাকবে, h এ আছে 2টা, p তে আছে কয়টা? একটা। যোগ করলে কয়টা হলো? 3টা। যদি কখনো প্রধান শক্তি স্তর, যেই প্রধান শক্তি স্তরে সর্বশেষ ইলেকট্রনটা থাকে, সেই শক্তি স্তরে যদি s এবং p থাকে, সেই s এবং p এর ইলেকট্রনের যোগফলের সাথে আরো 10 যোগ করতে হবে। তার মানে s এ আছে 2টা, p তে আছে কয়টা? একটা। 3টা, তার সাথে 10 যোগ করলে হয় কত? 13। তার মানে এই 13 হচ্ছে গ্রুপ সংখ্যা অ্যালুমিনিয়ামের। ক্লিয়ার? আপনারা বুঝতে পেরেছেন আমি মনে করছি, কারণ এখানে বলেই দিলাম, যদি বাইরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 3 অথবা 3 এর বেশি হয়ে যায়, 3 অথবা 3 এর বেশি হয়, তার সাথে 10 যোগ করতে হবে। অথবা আমরা বলতে পারি sp তে যদি ইলেকট্রন থাকে সেগুলো যোগ করে 10 যোগ করে দিব তার সাথে। আর অ্যালুমিনিয়ামের যেহেতু গ্রুপ সংখ্যা 13 আসে, পর্যায় কত আসে? আমরা যে আগে পর্যায় নির্ণয় শিখলাম সেটা একটু দেখি। সর্বশেষ স্তর কত? 3, তার মানে তার পর্যায় সংখ্যা হচ্ছে 3, পর্যায় সংখ্যা হচ্ছে 3। এতটুকু নির্ণয় করতে পারলে কিন্তু আপনার নাম্বার পেয়ে যাবে। তো এই একটা, আর আরেকটা লাস্ট গ্রুপ নির্ণয়ের আরেকটা নিয়ম আছে, একটু খেয়াল করবেন। আমরা দিলাম হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম হচ্ছে 24, হ্যাঁ? তো 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। দেখেন এই পর্যন্ত চলে গেল 18টা, আর এসে আছে কয়টা? 2টা, 20টা, আরো থাকে কয়টা? 4টা। তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে 4, হ্যাঁ? তো এই ইলেকট্রন বিন্যাসটা এভাবে করলে হয়। এটাও আমি একটা ভিডিও দিব আপনাদের, অলরেডি ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি লিংক শেয়ার করে দিব ইলেকট্রন বিন্যাসের, সেগুলো সবই এখানে টোটাল আমি বলে দিয়েছিলাম কোনটা নিয়ম। তো দেখেন এখানে একটা নিয়ম আছে, 3d তে ইলেকট্রন না যে আগে 4s এ যায়। নিয়ম কি বলে? 3s 3p 3d তারপর 4s সিরিয়ালে যাবে, কিন্তু 3d তে না যায় 4s এ যায়। এটা একটা কারণ আছে। তো 4s এ যাওয়ার পর এই 3d তে আসে। এখন দেখেন 3d তে আর 4s এই দুটো কি একটু ব্যতিক্রম হয়ে গেল না? যে নিয়মে বলছিল আগে 3d যাবে তারপর 4s এ আসবে, কিন্তু আগে আমরা দিলাম কোথায়? 4s। তাহলে এই জায়গায় কি ব্যতিক্রম ঘটছে? এই ক্ষেত্রে
ব্যতিক্রম যেখানে ঘটবে ওই জায়গাটায় যেই দুটো অরবিটালের জন্য ব্যতিক্রম ঘটবে সেই দুটো অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই গ্রুপ সংখ্যা আসবে। যেমন আমাদের 4h আর 3d এর কি ব্যতিক্রম সমস্যা হলো, তাহলে এই d আর এই s এর ক্ষেত্রে ইলেকট্রন কয়টা আছে, এখানে আছে 5টা আর এখানে আছে একটা, কয়টা হলো 6টা, তার মানে যোগ করলে আমাদের গ্রুপ সংখ্যা বের হয়ে যাচ্ছে 6, গ্রুপ হচ্ছে 6। হ্যাঁ, আর সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে, 4 এ গেছে, তাহলে এটা হচ্ছে 4টা হচ্ছে তার পর্যায় সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। এই টোটাল 4টা নিয়মই আছে, একটা ছিল হচ্ছে পর্যায় নির্ণয় আর 3টা হচ্ছে গ্রুপ নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি এই টপিকটা আপনারা বোধগম্য হয়েছেন, বুঝতে পেরেছেন। এখন আমরা যদি দেখব পর্যায়বৃত্ত ধর্ম। এখন পর্যায়বৃত্ত ধর্মতে অনেক ধর্ম রয়েছে, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, পারমাণবিক আকার, তারপর ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো সব কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম। তো আমাদের এই পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে যে টপিকগুলো সবচেয়ে বেশি আসছে, আমি আপনাদের একটু বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখাই। দেখেন, বোর্ড প্রশ্নে আপনাদের পর্যায়বৃত্ত ধর্ম থেকে 2018 সালে এসেছে হচ্ছে 2018 সালে একটা প্রশ্ন এসেছে হচ্ছে পারমাণবিক সংখ্যার সাথে সক্রিয়তা। দেখেন আমি সক্রিয়তা লিখতেছি, সক্রিয়তা, এটা ছিল 2018 সালে। তারপরে 2018 সালে পারমাণবিক আকার, আর একটা প্রশ্ন আসছিল আকার, একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে 17 সালে এসেছিল আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। তারপর হচ্ছে গ্রুপের উচ্চ সক্রিয়তা, এটা এসেছে আবার 16 সালে এসেছে সক্রিয়, এটা 16 সালে এসেছে দুইবার। তারপরে অবস্থান নির্ণয়, এটা আমরা দেখে ফেলেছি। তারপর তুলনামূলক কম সক্রিয়, সক্রিয়তা এসেছে 15 সালে এসেছে প্রথম টপিকটা। তারপর একটু খেয়াল করবেন পারমাণবিক আকার, এটাও এসেছে একবার। তারপর 17 সালে এসেছে সক্রিয়তা, আরেকটা প্রশ্ন ছিল। তারপর রাসায়নিকভাবে সক্রিয়তা 17 সালে আরেকটা প্রশ্ন ছিল। একটু খেয়াল করছেন আপনারা যে সক্রিয়তা, পারমাণবিক আকার এবং আয়নীকরণ শক্তি। হ্যাঁ, তো এই তিনটা বিষয় যদি আপনারা ভালোভাবে দেখেন, আমি মনে করছি আপনাদের আর এই তিনটা দেখলে আপনাদের হয়ে যাচ্ছে, তিনটা থেকে আসবে। তো সবচেয়ে বেস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সক্রিয়তা। হ্যাঁ, এখন সক্রিয়তা বলতে কি বোঝায় দেখেন, আপনার মনে করেন আপনারা তিনজন এক জায়গায় কাজে গেছেন, একজন খুব তৎপরভাবে কাজ করছে, সে সব কাজ একা করার চেষ্টা করছে, তাহলে সে কি কাজের ক্ষেত্রে কি সবচেয়ে বেশি সক্রিয়, কাজগুলো ফিনিশিং করতে পারছে, শেষ করতে পারতেছে বা শেষ করার চেষ্টা করতেছে, সে কিন্তু খুব সক্রিয় কাজে। এখনো এই মৌলগুলো, যে সকল মৌলগুলো ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে অন্য মৌলের সাথে যৌগ গঠন করতে খুব সক্রিয়, তৎপর, অথবা অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করতে তৎপর, তারাই হচ্ছে বেশি সক্রিয়। এখন কে দ্রুত ইলেকট্রন ছাড়বে, কে দ্রুত ইলেকট্রন গ্রহণ করবে, সেটা আমাদের নির্ভর করতেছে পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে। হ্যাঁ, আমরা একটু খেয়াল করি। দেখেন, আমরা যদি এখানে রাখি সোডিয়াম, উপরে লিখলাম হচ্ছে লিথিয়াম, এখানে লিখলাম হচ্ছে পটাশিয়াম। এখন যদি দেখেন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই তিনটা পরমাণুর ভিতরে, তিনটা মৌলের ভিতরে তার সক্রিয়তা বেশি। কাজ আপনি এরকম একটা বক্স দিয়ে দিবে, বলবে তিনটি মৌলের সক্রিয়তা বিশ্লেষণ করে ব্যাখ্যা কর, তখন কিন্তু ব্যাখ্যা করতে হবে, সেম এভাবে আসবে প্রশ্ন। হ্যাঁ, বক্স আকারে থাকবে। তো দেখেন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা যদি দেখি প্রথম স্তরে কয়টা থাকে, দুইটা, তাহলে লিথিয়াম থাকে কয়টা, তিনটা। প্রথম স্তরে দুইটা, পরের স্তরে আমরা একটা দিয়ে দিলাম, লিথিয়াম কমপ্লিট। সোডিয়ামের কয়টা তখন দেখছি 11টা, তাহলে প্রথম স্তরে থাকতে পারে কয়টা, দুইটা, পরের স্তরে থাকতে পারে কয়টা, 8টা, পরের স্তরে থাকতে পারে একটা। পটাশিয়াম প্রথম স্তরে দুইটা, পরের স্তরে একটা। এই এটা হচ্ছে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস। একটু খেয়াল করবে লিথিয়ামের বাইরের স্তরে কয়টা আছে, একটা। সোডিয়ামের বাইরের স্তরে কয়টা আছে, একটা। পটাশিয়ামের বাইরের স্তরে কয়টা আছে, একটা। বাইরের স্তরে একটা করে আছে বলেই তো এরা গ্রুপ একই অবস্থিত, এখন কে দ্রুত ইলেকট্রন ছাড়বে, কে দ্রুত ইলেকট্রন গ্রহণ করবে, একটু খেয়াল করেন তো। এখানে প্লাস, এখানে প্লাস, এখানেও প্লাস, তার মানে এখানে লিথিয়ামের তিনটা ইলেকট্রন, প্রোটনও কয়টা,
তিনটা, স্বাভাবিক অবস্থায় যে কটা ইলেকট্রন থাকে সে কটা প্রোটন থাকে। তার মানে লিথিয়ামের মাঝখানে আছে তিনটা প্রোটন, বাইরে আছে একটা ইলেকট্রন। একটু খেয়াল করুন, তিনটা প্রোটন আর একটা ইলেকট্রন। এখানে সোডিয়ামের ভিতরে আছে 11টা প্রোটন, বাইরে আছে একটা ইলেকট্রন। এখানে 19টা প্রোটন, বাইরে আছে একটা ইলেকট্রন। তার মানে পটাশিয়াম হচ্ছে 19 আর সোডিয়াম হচ্ছে 11। তাহলে এখানে তিনটা প্রোটনের চার্জ প্লাস, ইলেকট্রনের চার্জ মাইনাস। সেক্ষেত্রে প্লাসে মাইনাসে আকর্ষণ করে, প্লাসে মাইনাসে আকর্ষণ করে। তাহলে এখানে তিনটা প্লাসের সাথে একটা ইলেকট্রনের যে আকর্ষণ, 11টা প্লাসের সাথে একটা ইলেকট্রনের আকর্ষণ কম হবে না বেশি হবে? বেশি হবে। 19টা প্লাস একটা মাইনাস, আকর্ষণ বেশি হবে না কম হবে? আরো বেশি হবে। এখন আকর্ষণ বেশি হলে কি হয়? যখন আকর্ষণ বেশি হবে তখন এই বাইরের ইলেকট্রনটা কিন্তু এই লিথিয়াম ছেড়ে দিতে চাবে, কিন্তু এর তুলনায় কিন্তু কম, মানে আস্তে আস্তে ছাড়তে চাবে, যেহেতু এ খুব আকর্ষণ দিয়ে বাইরের ইলেকট্রনটাকে নিজের দিকে ধরে রেখেছে। সেক্ষেত্রে এর তুলনায় এ কি করবে? একটু দ্রুত ছেড়ে, মানে তাড়াতাড়ি ছেড়ে দিবে। এর তুলনায় এ কি করবে? আরো দ্রুত ছেড়ে দিবে। কারণ কি? এর বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কম, এর আকর্ষণটা বেশি, এর আকর্ষণটা বেশি। যার জন্য আকর্ষণ বেশি হওয়ার কারণে বাইরের যে ইলেকট্রনটা আছে, একটু সমস্যা হচ্ছে। দেখেন এখানে এর তিনটা স্তর, হ্যাঁ, সোডিয়ামের, এই লিথিয়ামের। এখান থেকে এই 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 নিউক্লিয়াস থেকে, প্রোটন থেকে ইলেকট্রনটা কি কিভাবে আছে? একটু দূর কাছে আছে। এই প্রোটনের কাছ থেকে এই ইলেকট্রনটা কি একটু দূরে আছে, কারণ তিনটি স্তর। আর এই জায়গাটায় এই 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 সোডিয়াম, পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনটা কি আরো দূরে আছে না প্রোটনের কাছ থেকে? কারণ আকর্ষণ করে কি? প্লাসটা আকর্ষণ করে মাইনাস কে, প্লাসটা আকর্ষণ করে মাইনাস কে, প্লাসটা আকর্ষণ করে মাইনাস কে। লিথিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াসের কাছে হচ্ছে ইলেকট্রন, সোডিয়ামের ক্ষেত্রে একটু দূরে হচ্ছে ইলেকট্রন, পটাশিয়ামের ক্ষেত্রে একটু দূরে হচ্ছে ইলেকট্রন। সেই ক্ষেত্রে পটাশিয়াম ইলেকট্রন খুব দ্রুত ছেড়ে দিতে চাবে, দ্রুত ছেড়ে দিয়ে সে অন্য কোনো যৌগ তৈরি করতে পারে। তার তুলনায় সোডিয়াম ইলেকট্রন ছাড়বে, আস্তে ছাড়বে, আর লিথিয়াম আরো আস্তে ছাড়বে, কারণ বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ তার বেশি, মানে কাছে আছে। এখন দেখেন তাহলে এখানে আমাদের সোডিয়ামের সক্রিয়তা সবচেয়ে বেশি, মানে সে দ্রুত ইলেকট্রন ছেড়ে দিতে চায়। তারপরে আছে পটাশিয়ামের সক্রিয়তা বেশি, তারপর আছে সোডিয়াম, তারপর আছে হচ্ছে লিথিয়াম। এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক ভাবে আলোচনা। এখন যদি আমি পর্যায় ভিত্তিক ভাবে একটু আলোচনা করি, একটু খেয়াল করবেন। যদি পর্যায়, সোডিয়াম নিলাম, ম্যাগনেসিয়াম নিলাম, আর হচ্ছে অ্যালুমিনিয়াম নিলাম। সোডিয়ামের বাইরের স্তরে 2টা, পরের স্তরে 8টা, পরের স্তরে 8টা, পরের স্তরে 1টা। ম্যাগনেসিয়ামের প্রথম স্তরে 2টি, পরের স্তরে 2টি। লিথিয়ামের প্রথম স্তরে 2টি, পরের স্তরে 8টি, পরের স্তরে 3টি। দেখেন তখন কিন্তু আমাদের একসাথে 2টা কাজ হয়ে যাচ্ছে, এই আকারও চলে যাচ্ছে, আকার আকৃতি। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করেন। তো এখানে একই পর্যায়ে আছে না, এটা হচ্ছে 3 নম্বর পর্যায়। কত নম্বর পর্যায়? 3। তো এখানে প্লাস আছে 11টা, প্লাস আছে 12টা, আর প্লাস আছে 13টা। 11টা প্লাস আর বাইরের যে ইলেকট্রন একটা, এর আকর্ষণ 12টা প্লাস, বাইরের 2টা ইলেকট্রন। এখন দেখেন 11 গুণ 1 কত হলো? 11। এখানে 12 গুণ 2 কত হলো? 24। এখানে 13 গুণ 3 কত হলো? 39। তাহলে আকর্ষণ বেশি হচ্ছে কার? অ্যালুমিনিয়ামের। যার কারণে দেখেন বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি হওয়ার, এর তুলনায় বেশি, এজন্য বাইরের স্তরটা নিউক্লিয়াস থেকে একটু সরে এসেছে। এখানে আকর্ষণ আরো বেশি, কারণ বাইরের কয়টা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রন আছে। তাহলে মাঝখানে 13টা প্লাস, বাইরের 3টা মাইনাস। আকর্ষণ বেশি হওয়ার কারণে এই স্তরটা আরো চেপে এসেছে। যার কারণে লিথিয়াম সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের আকার ছোট, ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের আকার ছোট। তো আমরা যেটা দেখতে পারলাম যে সোডিয়ামের আকার ম্যাগনেসিয়ামের থেকে বড়, আবার অ্যালুমিনিয়ামের আকার ম্যাগনেসিয়াম থেকে ছোট, অ্যালুমিনিয়াম থেকে আবার ম্যাগনেসিয়াম বড়, মানে এইভাবে বড় হয়েছে। যদি আমরা পারমাণবিক আকারের কথা চিন্তা করি, সবচেয়ে বড় এখানে হচ্ছে সোডিয়াম, আবার ম্যাগনেসিয়াম তার থেকে ছোট, আর অ্যালুমিনিয়াম সবচেয়ে ছোট। হ্যাঁ,
এখন সোডিয়াম সবচেয়ে বড় বলে তার সক্রিয়তাও বেশি, ম্যাগনেসিয়াম একটু সক্রিয়তা কম, আমরা অ্যালুমিনিয়ামের সক্রিয়তা একেবারেই কম এই তিনটার তুলনায়। এটা হচ্ছে পারমাণবিক আকারও আপনারা বুঝতে পারলেন, আবার পারমাণবিক যে সক্রিয়তা ছিল সেটাও বুঝতে পারলেন। এখন আরেকটা লাস্ট টপিক আমরা দেখব, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তিটা মাত্র একবার এসেছে পরীক্ষায়, আর প্রত্যেকবারে কিন্তু এই দুটাই এসেছে, গ এবং ঘতে। ঘতেই সবচেয়ে বেশি এসেছে ঘর জন্য। আপনাদের দুটি যা শিখালাম, এরপরে যদি এখনো সমস্যা হয় আপনি কমেন্টে বলবেন, আমি আবার বোঝাবো, দরকার অন্য পদ্ধতিতে বোঝাবো, বেসিক একবার প্রথম থেকে। এখন দেখেন আয়নীকরণ শক্তি হচ্ছে এক মোল গ্যাসীয় পরমাণু থেকে, এক মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে, এক মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে ধনাত্মক আয়নে রূপান্তরিত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি কিন্তু পারমাণবিক আকার বা ব্যাসার্ধের উপর নির্ভর করে। যেমন দেখেন আমরা তখন যা দেখছিলাম সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়াম এতটুকু ছিল, ম্যাগনেসিয়াম এতটুকু ছিল, অ্যালুমিনিয়াম এতটুকু ছিল, মানে বাইরের স্তরে একটি ইলেকট্রন ছিল আর বাইরের স্তরে দুটি, বাইরের স্তরে তিনটি ইলেকট্রন ছিল। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, আর এটা হচ্ছে সোডিয়াম। এখন আসেন যে এর ইলেকট্রন মাঝখানে কি প্রোটন আছে, এর মাঝখানে প্রোটন, এর মাঝখানে কি প্রোটন, এর মাঝখানে কয়টা প্রোটন, 11টা প্রোটন, এর মাঝখানে কয়টা প্রোটন, 12টা প্রোটন, এর মাঝখানে কয়টা প্রোটন, 13টা প্রোটন। হ্যাঁ, তো এখন দেখেন যে আয়নীকরণ শক্তি আমরা বললাম কি ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, সবচেয়ে ইলেকট্রনের আকর্ষণ করে আছে কি অ্যালুমিনিয়াম, বাইরে তিনটার সাথে 13টার যে আকর্ষণ করে আছে, সে চাচ্ছে না বাইরে ইলেকট্রনটা ছেড়ে দিতে, এও চাচ্ছে না ছাড়ো, কিন্তু এর বাইরের ইলেকট্রনের প্রতি আসক্তি কম, কারণ দূরত্ব অনেক বেশি, যার কারণে কেউ যদি নিতে চায় এ কিন্তু ইলেকট্রন ছেড়ে দিতে চায়। তাহলে আমরা যদি ইলেকট্রন এক্ষেত্রে সরাতে চাই, সোডিয়াম থেকে ইলেকট্রন সরাতে চাই, সরিয়ে কি হবে, সোডিয়াম প্লাস হবে, একটি ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে সে খুব সহজ ছেড়ে দিতে পারে, এই তিনটা পরমাণুর ভিতরে খুব সহজে ছেড়ে দিতে পারে। এই জন্য সোডিয়ামের আয়নীকরণ শক্তিটা কি বলেন তো, কম হবে, কম, কারণ শক্তি ছাড়তে আমরা কি বললাম ইলেকট্রন সরাতে প্রয়োজনীয় শক্তি, এ তো এমনি নরমালি ছেড়ে দিচ্ছে, তাহলে শক্তি কি আর কম। এর তুলনায় ম্যাগনেসিয়াম যদি ইলেকট্রন দুটি ছেড়ে দেয় তাহলে হবে ম্যাগনেসিয়াম 2+। যদি আমরা দুটি ছাড়াতে চাই তাহলে এখানে কি বাইরের ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ বেশি ছিল, জোরে ধরে রাখছিল, সরাতে হলে আমাদের কি শক্তি বেশি দিতে হবে, এই কারণে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি সোডিয়াম থেকে বেশি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, অ্যালুমিনিয়াম কি করতে পারে, 3টি ইলেকট্রন ছাড়তে পারে, তো 3টি ইলেকট্রন ছাড়লে হবে অ্যালুমিনিয়াম 3+। তো এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের বাইরের ইলেকট্রনের প্রতি যে তিনটা ছাড়বে আরো জোরে আকর্ষণ করেছিল, সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম থেকে ইলেকট্রন সরাতে আমাদের বেশি শক্তির প্রয়োজন। তাই আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা এই তিনটা পরমাণুর ক্ষেত্রে লিখতে পারি সোডিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, তারপরে ম্যাগনেসিয়াম, আর তারপরে সবচেয়ে বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামের। শিক্ষার্থীবৃন্দ এই তিনটা টপিক আপনাদের শিখতে হবে। আরেকটি হচ্ছে বিশেষ নাম, একটি টপিক বাকি আছে, এটা আমি আপনাদের দেখাই দিই। বিশেষ নাম থেকে সবচেয়ে বেশি যেটা আসে হ্যালোজেন। হ্যালোজেন, হ্যালোজেন গ্রুপ 17তে অবস্থিত, হ্যালোজেন গ্রুপ 17তে অবস্থিত, যেখানে আচ্ছা 17তে অবস্থিত 17 নম্বর গ্রুপ, যেখানে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কয়টা মৌল আছে। এখন এগুলোকে হ্যালোজেন বলা হয়েছে কেন, এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা হচ্ছে অধাতু, এদেরকে সমুদ্রে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় সমুদ্রে। তো হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী, সেই থেকেই এদের নাম দেওয়া হয়েছে হ্যালোজেন। বুঝতে পেরেছেন কি বলেছি, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো সমুদ্রের বিভিন্ন জিনিসের ভিতরে থাকে, শৈবালের ভিতরে থাকে, সব থাকে, বিষয় থাকতে পারে, সেই ক্ষেত্রে। আর হ্যালোজেন শব্দের অর্থই হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী, যেহেতু সামুদ্রিক লবণ এরাই উৎপাদন করে, এই জন্য এই গ্রুপটাকে বলা হয়েছে হ্যালোজেন গ্রুপ। এছাড়া আছে নিষ্ক্রিয় গ্যাস, 18 নম্বর গ্রুপকে বলা হয়েছে নিষ্ক্রিয় গ্যাস। 18 নম্বর গ্রুপ, 18 নম্বর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। তো 18 নম্বর গ্রুপে আমাদের যেগুলো আছে সেটা প্রথমে আছে হিলিয়াম, তারপর আছে নিয়ন, তারপর আছে আর্গন, তারপর আছে ক্রিপ্টন, এরপরে জেনন, রেডন, অর্গানিজম আছে। তো এই গ্রুপকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়েছে কেন, কারণ হচ্ছে এর প্রত্যেকটা মৌলই বাইরের স্তর পূর্ণ আছে,
ইলেকট্রন দ্বারা বাইরের স্তরগুলো পূর্ণ আছে, যার কারণে তারা ইলেকট্রন ছাড়তেও চায় না, ইলেকট্রন গ্রহণ করতেও চায় না। বাইরের স্তর পূর্ণ থাকলে ইলেকট্রন তারা ছাড়েও না, গ্রহণ করে না। রাসায়নিক এবং ভৌতভাবে তারা নিষ্ক্রিয়, যার কারণে এটাকে নাম দেওয়া হয়েছে নিষ্ক্রিয় গ্যাস। এছাড়া আরেকটা আছে অবস্থান্তর মৌল। এটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষায় আসে, এই তিনটি পড়লে হবে। অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল একটু খেয়াল করবেন। অবস্থান্তর মৌল কোনগুলা? যে সকল মৌলে ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালে 1 থেকে 9 ইলেকট্রন থাকে, 1 থেকে 9 ইলেকট্রন থাকে, সেই মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। আবার বলছি, যে সকল মৌলে ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটাল পূর্ণ থাকে না, মানে অসম্পূর্ণ পূর্ণ থাকে, সেই মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য আছে। এরা রঙিন যৌগ গঠন করে, প্রভাবক হিসেবে ব্যবহার হয়। রঙিন যৌগ গঠন করে এবং প্রভাবক হিসেবে ব্যবহার হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটা টপিক যদি আপনারা খুব ভালোভাবে বোঝেন, তো পরের সাল থেকে আপনারা 3টি প্রশ্ন অ্যানসার করতে পারবেন। যেখানে আমরা জানি এবছর 3টি লিখতে হবে প্রশ্ন, যে কোনো বিভাগ থেকেই বলা হয়েছে 3টি অ্যানসার করলে হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের পরীক্ষা ভালো হোক, রসায়নটা ভালোভাবে বুঝতে পারেন। এরপরে এই অধ্যায়ে যদি এখনো সমস্যা থাকে, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আরো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করবো বেসিক থেকে। এগুলো করতে হলে যা হয় এই, আর আমি বলেছিলাম অবস্থান নির্ণয় করতে হলে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে, পর্যাপ্ত ধর্ম ব্যাখ্যা করতে হলে ইলেকট্রন বিন্যাস লাগতেছে, পারমাণবিক আকার সক্রিয়তা লাগতেছে। এই রিলেটেড যে ভিডিওগুলো আছে বেসিক, সবগুলো আমি এই ভিডিওর লিংকে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন একটি একটি করে। তাহলে প্রথমে যেটা দেখবেন ইলেকট্রন বিন্যাস, তাহলে আপনার জন্য খুব সহজ হবে পরবর্তীগুলো বোঝা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আপনার জন্য দোয়া করি, আপনারা যেন সবাই ভালো থাকেন, পরীক্ষার জন্য ভালো হয়। আসসালামু আলাইকুম।